দর্শক, রাজনৈতিক খেলা সম্ভবত এবার জমে উঠল এবং আদালতের মাধ্যমেই খেলাটা জমিয়ে তোলা হলো। অনেক দিন থেকেই প্রশ্ন সামনে আসছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরছেন না। অবশেষে উত্তরটা বোধহয় পরোক্ষভাবে চলেই আসলো। আজকে আদালতে যে ঘটনা ঘটল, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যে মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরকে খালাস দেয়া হয়েছিল, সেই খালাসের মামলার আপিলে এবার রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের আবেদন জানালো। খালাস বাতিলের আবেদন জানানোর মাধ্যমেই এটা এখন দিনের আলোর মতো নিশ্চিত হয়ে গেল যে সরকার বিএনপিকে নতুন একটা চাপে ফেলার কৌশলে এগোচ্ছে। বিএনপি যে এতদিন আত্মতুষ্টিতে ভুগছিল যে তাদের কথা মতোই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, আমরাও বলার চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত সরকারের হাতে কিন্তু একটা টার্ম কার্ড আছে, যেটা 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল। এই আপিলে আজকে রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের আবেদন জানানোর মাধ্যমে সেই ট্রাম্প কার্ডের প্রাথমিক ব্যবহারটা বোধহয় করে নিল। এরপরে যেটা হবে সেটা হচ্ছে সরকারের সঙ্গে বিএনপির এখন দেন দরবার শুরু হবে, দর কষাকষি শুরু হবে। সেদিকেই কি যাচ্ছে, যে অনুমানটা করা হচ্ছে, কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সেটা বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এবং লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই 21শে আগস্ট গ্রেনেড হামলায়। তাদের দুজনকে সহ সব আসামিকেই খালাস দেয়া হয়েছিল হাইকোর্টে নিম্ন আদালতের রায় বাতিল করে দিয়ে হাইকোর্টে খালাসের ঘটনা আমরা দেখেছিলাম। এবার আপিল বিভাগে আপিলে রাষ্ট্রপক্ষের অবস্থান যেটা হলো, সেই অবস্থানই নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। গণমাধ্যম বিভিন্নভাবে খবর করছে। গণমাধ্যমের খবরগুলো যদি আপনারা চোখ মিলে দেখতে চান তাহলে চ্যানেল 24 যে শিরোনাম করেছে, তাদের শিরোনামে বলা হচ্ছে গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাস বাতিল চায় রাষ্ট্রপক্ষ। চ্যানেল 24 যখন এই শিরোনাম করছে, তখন ডেইলি স্টার শিরোনাম করছে 21 আগস্ট গ্রেনেড হামলা, তারেক বাবরের খালাস বাতিল করে নিম্ন আদালতের রায় বহালের আবেদন। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে খালাসটা দেয়া হয়েছিল, সেই খালাসটা বাতিল করে নিম্ন আদালতের যে রায়, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড, সেই নিম্ন আদালতের রায় বহাল রাখার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কি হলো আদালতে আজকে? 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপরে শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। এরপর আসামি পক্ষের শুনানি শুরু হয়েছে। আজকে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, আইনজীবী শিশির মনির। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান, বর্তমানে তিনি আপিল বিভাগের বিচারপতি, ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। 19 ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল, অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। গত 1 জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর আপিলের শুনানি শুরু হয়। আরও অনেক কথা রয়েছে, মূল কথা তো বুঝলেন যে জুনে রাষ্ট্রপক্ষকে আপিলের শুনানির অনুমতি দেয়া হয়। এরপরে আপিলের শুনানি শুরু হলো।
এবং আপিলের শুনানি আজকের মতো শেষ হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে সেরকমটাই ধার্য করেছেন আদালত। মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ হঠাৎ করে নিম্ন আদালতের রায় বহাল রাখার কথা কেন বলছে। এক ধরনের তো সমঝোতা বিএনপির সঙ্গে সরকারের হয়েছে বলেই আমরা মনে করছিলাম, এবং লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকে সরকার প্রধানের যে সমঝোতা এবং সেই সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, মনে হচ্ছিল যে সব কিছু সেভাবেই এগোচ্ছে, এবং বিএনপির নেতাদের সরকারের প্রতি যে প্রশংসাসূচক বক্তব্য, একের পর এক সরকারের প্রশংসা করা, উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কথা আসলেও মির্জা ফখরুল বলছেন উপদেষ্টাদের সততা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। বিএনপি চেয়ারপারসনের পিএস যখন সাবেক সচিব, তিনি যখন বলছেন 8 জন উপদেষ্টা দুর্নীতির ডকুমেন্টস আমার হাতে রয়েছে, তখন বিএনপি বলছে যে তার ওই বক্তব্য বিএনপির বক্তব্য না, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। এরকম অনেক কিছু আমরা দেখছি, অর্থাৎ বিএনপি এক নাগাড়ে ঢালাওভাবে সরকারের প্রশংসা করে আসছে। লন্ডন বৈঠকের পর থেকেই এই দৃশ্যগুলো আমরা দেখছি, এবং অনেক দিন থেকে যে আলোচনাটা সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছিল সেটা হচ্ছে যে 5 আগস্ট সরকার পরিবর্তনের পরেই তো তারেক রহমানের দেশে ফিরে আসার দরকার ছিল কিংবা কথা ছিল। তিনি দেশে ফিরে আসলে বিএনপি আরও বেশি উজ্জীবিত হতে পারত। কেন তিনি দেশে ফিরে আসছেন না? বিএনপি নেতারা পরিষ্কারভাবে কখনোই কোনো কিছু বলেননি। কোনো নেতা বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে বলেছেন যে তারেক রহমানের সব মামলা কি শেষ হয়েছে, সব মামলায় কি তিনি পরিপূর্ণভাবে খালাস পেয়েছেন, এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে। অতঃপর যখন আমরা দেখলাম যে এই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ব্যাপারে আপিল করতে চাইল সরকার, তখনই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে আপিল করা, লিভ টু আপিলের মাধ্যমেই সরকার তার হাতে একটা টার্ম কার্ড রেখে দিল যেন বিএনপি সরকারের বিরুদ্ধে যেতে না পারে। অনেকটা রাজনৈতিক সরকারের মতো। রাজনৈতিক সরকার যেমন বিভিন্ন দলকে করায়ত্ত করতে, বিভিন্ন দলকে লাইনে রাখার জন্য বিভিন্ন রকমের ট্রাম্প কার্ড ব্যবহার করে, এই সরকারও বিএনপি যেন সরকারের বিরুদ্ধে যেতে না পারে, সরকার যেভাবে চাইছে সেভাবে যেন বিএনপি অগ্রসর হয়, সেই কারণেই এটা একটা বড় ট্রাম্প কার্ড হিসেবে তারা ব্যবহার করতে চাইছে। এই বিশ্লেষণ অনেকেই করেছেন। এই বিশ্লেষণ যখন অনেকে করেছেন তখন কি সেটা মিলে যাচ্ছে? এখন যেটা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন যে ব্যাপারগুলো রয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে তো বিএনপির একেবারে নিশ্চিত বিরোধিতা রয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন তো হওয়া সম্ভব নয় সংসদ ছাড়া। জামাত একটা তত্ত্ব সামনে নিয়ে এসেছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করলে সমস্যা নেই। এখন কি সেই অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতেই নির্বাচন হবে এবং সেটাকেই সংবিধান হিসেবে ধরে নেওয়া হবে, পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে, এবং সেটাতে যেন বিএনপি বাধ্য হয়, সেই ব্যবস্থাই কি পাকাপোক্ত হচ্ছে? আবার পিআর পদ্ধতিতে নির্বাচনে বিএনপি রাজি নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন করলে যারা লাভবান হবে, জামাত লাভবান হবে, এনসিপি লাভবান হবে, হয়তো ইসলামী আন্দোলন লাভবান হবে, কারণ সারা দেশের ভোট কুড়িয়ে যদি 5% ভোট পাওয়া যায়, সেখানে কোনো একটা নির্দিষ্ট আসন একটাও যদি না পায়, তবুও 5% যদি ভোট তারা পেয়ে যায়, তাহলে 15টা আসন নিশ্চিত হয়ে যাবে। যে দল 5% ভোট পাবে তার 15টা আসন হয়ে যাবে। এভাবে যেটা হবে সেটা হচ্ছে যে জামাত দেখা যাচ্ছে যে সারা দেশ মিলিয়ে 10-15% ভোট পেয়ে গেল, তো 15% ভোট পেয়ে গেলে অনায়াসে তাদের সিট হয়ে যাবে 45টা, যেখানে নর্মালি নির্বাচন করলে, আসন ভিত্তিক নির্বাচন করলে হয়তো বিএনপির সঙ্গে জোট না করলে হয়তো তাদের 5
5টা আসনে জিতে আসাটাও কঠিন হয়ে যাবে। ইসলামী আন্দোলন এককভাবে আসন ভিত্তিক নির্বাচন করলে হয়তো একটা আসনেও জিতে আসাটা তাদের জন্য কঠিন হবে। এনসিপি যদি পিয়ার পদ্ধতিতে না করে আসন ভিত্তিক নির্বাচন করে এবং কারো সঙ্গে যদি জোট না করে, তাহলে অনেকে বলেন যে সব যেখানে যেখানে নির্বাচন করবে সেখানে সেখানেই তারা জামানত হারিয়ে ফেলবে। এরকম পরিস্থিতি যেন না হয়, সেই কারণেই পিয়ার পদ্ধতির ফর্মুলাটা সামনে আসছে। এখন কি ব্যাপারটা এরকম হবে যে সরকার আপিল মানে আপিল উইথড্র করে নেবে কিংবা আপিলে শিথিলতা দেখাবে? যদি বিএনপি তাদের অবস্থানে, রাজনৈতিক অবস্থানে শিথিলতা দেখায়, ব্যাপারগুলো কি সেদিকে চলে যাচ্ছে? আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি আবারও অস্থিরতার দিকে যাচ্ছে এবং বিএনপি যত আরামে আয়েসে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে ভাবছিল, সেই পথে একটা বড় ধাক্কা খেতে বসেছে। কি হবে আগামীর রাজনীতিতে? দর্শক, আপনার কি মনে হয় রাজনীতির দাবার ঘুঁটিটা কে কিভাবে চাল দেবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।